হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। সেই ভোরবেলা, যখন গায়ের ঘুমিয়ে থাকা বাতাসেও একটা নরম ঘ্রাণ ছড়িয়ে পড়ে, ধানের গন্ধ, ভেজা মাটির গন্ধ আর কিশোর বয়সের স্বপ্ন গন্ধ। গ্রামের নাম রুহিতা, বরিশালের এক কোনায় লুকিয়ে থাকা ছোট্ট শান্ত এক গ্রাম। এ গ্রামে যে সময়টা থেমে আছে, সেখানে একজন মেয়ের মন যেন ঠিক তেমনি আটকে গেছে। নাম তার মুনিয়া। মুনিয়া ছিল এই গ্রামের হাইস্কুলের টিচার, বয়স মাত্র 22, কিন্তু চোখে মুখে যে ভাব, মনে হয় 100 বছরের অভিজ্ঞতা নিয়ে সে পৃথিবীর বুক ছুঁয়ে হাঁটে। মুনিয়ার বাবা হজ করে আসা মানুষ, নাম মাওলানা মতিন সাহেব, গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর মা রহিমা খাতুন, অতি সাদামাটা গৃহিণী। মুনিয়ার একটা ছোট ভাই আছে, সাব্বির, ক্লাস 9-এ পড়ে, সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোই যার কাজ। ওদের পরিবারটা ছিল খুব গুছানো, পর্দার নিয়ম কড়াকড়ি, কিন্তু ভালোবাসার অভাব নেই কোথাও। এই গল্পের ঠিক শুরুটা হয় জোহরের নামাজের পর। মুনিয়া যখন বারান্দায় বসে একটা উপন্যাস পড়ছিল, হঠাৎ তার মা এসে বলল, মুনু মা, একটা পাত্র দেখা করতে আসছে আজ বিকালে। তোরা একটু সাজুগুজু করে থাকিস কি? মুনিয়া মুখ ভার করল। মা, আমি তো এখনো পড়াশোনায় শেষ করিনি, বিয়েটা এত তাড়াতাড়ি কেন? মা হেসে বলল, বাপজান বলেছে ছেলেটা খুব ভালো, ঢাকায় সরকারি চাকরি করে, নাম তানভীর। ছেলেটার মা আমাদের মাদ্রাসার পাশেই থাকেন। বিকেলে ছেলেপক্ষ এলো। তানভীর সুদর্শন, শান্ত চোখ, মুখে বিনয় মাখা কথা। মুনিয়া ঘরের কোনায় বসে তানভীরকে দেখছিল লুকিয়ে লুকিয়ে। তার চোখ দুটো যেন কিছু বলছিল, কোনো চেনা গান গেয়ে যাচ্ছিল ভিতরে ভিতরে। তানভীরও তার দিকে একবার তাকিয়ে একমুখ হেসে বলল, আমি চাইলে কি আপনি ঢাকা আসবেন? এই প্রশ্ন শুনেই ভিতরে ভিতরে দুলে উঠল মুনিয়ার বুক। তবু সে কিছু বলল না, শুধু মাথা নিচু করে নিজের ওড়নার পার ঘুরাতে লাগল আঙুলে। 2 সপ্তাহ পর বিয়ের দিন ঠিক হল। মুনিয়ার মনটা কেমন জানি করছে, না সুখ না দুঃখ, একটা মায়া মাখা টান। ঢাকায় চলে যাওয়ার ভাবনায় সে যেন বারবার তার ছোট ছোট স্বপ্নগুলোকে মুঠোয় ধরে রাখতে চাইছে। আর ঠিক তখনই গল্পে এলো মোড়। তানভীর আরেকদিন গ্রামে এসে হঠাৎ বলল, মুনিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বিয়ের আগেই আমি কখনো প্রেম করিনি, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমি শুধু তোমাকেই ভাবছি। আর আমি চাই তুমি শুধু আমার হও, সবার সামনে না হোক, অন্তত মনে মনে বলো তুমি আমাকেই চাও। মুনিয়া এবার মুখ তুলে তাকালো, চোখে জল, মুখে শান্ত হাসি, তারপর আস্তে বলল, আমি চাইলেও হয়তো বলতে পারতাম না, কিন্তু আজ বলবো, আমি চাই তোমাকেই গু। বিয়ে হলো খুব ঘরোয়া, কিন্তু আনন্দে ভরপুর। ঢাকায় গিয়ে নতুন সংসার শুরু হলো ওদের। তানভীর একটা সরকারি অফিসে চাকরি করত, আর মুনিয়া একটা বেসরকারি স্কুলে জয়েন করল। তাদের ঘরটা ছোট হলেও ভালোবাসায় ভরা। প্রতিদিন সকালে তানভীর মুনিয়ার হাত ধরে বলে, আমার দিনটা তোমাকে দেখেই শুরু হোক। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে বলতো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প। তবে সময় তো শুধু একদিকে গড়ায় না। প্রেম যেমন জ্বলে উঠে, তেমনি বাস্তবতা মাঝে মাঝে তার শিখায় পানি ঢেলে দেয়। অফিসের চাপ, সংসারের ব্যস্ততা আর দাম্পত্য জীবনের নিত্যদিনের ছোটখাটো ভুল বোঝাবুঝি একদিন এসে এক অদ্ভুত দূরত্ব তৈরি করল ওদের মাঝে। মুনিয়া অনেক চুপচাপ হয়ে গেল, আর তানভীর খুব ব্যস্ত হয়ে উঠল। একদিন রাতে মুনিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল। তানভীর এসে পেছন থেকে বলল, কি ভাবো তুমি? মুনিয়া একটু থেমে বলল, আমরা আগের মতো নেই, তাই না? তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলল, আগের মতো না হলেও তোমার জন্য আমার ভালোবাসা বদলায়নি, শুধু হয়তো দেখানোর সময় পাচ্ছি না। পরের দিন মুনিয়া একটা চিঠি রেখে মায়ের বাড়ি চলে এলো। চিঠিতে লেখা ছিল, তানভীর, আমি তোমাকে ভালোবাসি, সেটা কোনো শর্তে না। কিন্তু মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলছি, খুঁজে পেতে চাই, বুঝতে চাই তুমি আমায় এখনো আগের মতো চাও কিনা। ফিরে আসব যদি বুঝি আমার জন্য এখনো তোমার চোখে আগের সেই আগুনটা আছে। এদিকে তানভীর এই চিঠি পড়ে হতবাক। সে বুঝতেই পারেনি তার ব্যস্ততাই একা করে দিয়েছে মেয়েটাকে। সে ফোন করল, গেল শ্বশুরবাড়ি, কিন্তু মুনিয়া দেখা দিল না। এভাবে কেটে গেল 1 মাস। একদিন মুনিয়া বাড়ির পেছনের বাগানে বসেছিল। পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ বলল, আমার চোখে এখনো আগুন আছে, তোমাকে দেখলেই সেই আগুন জ্বলে ওঠে। ফিরে চলো মুনিয়া, আমি অপেক্ষা করছি। রোদ মাখা সেই অপেক্ষায়। মুনিয়া ফিরে তাকালো, তানভীর দাঁড়িয়ে, চোখে জল।
সে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাকে আজও আগের মতোই ভালোবাসো? তানভীর হেসে বলল, ভালোবাসাটা কখনো শেষ হয় না, শুধু মাঝে মাঝে একটু দূরে সরে দাঁড়ায়, আমরা যেন আবার খুঁজে পাই। মুনিয়া এবার তানভীরের হাত ধরল, চুপ করে, বিনা প্রশ্নে, একটুকরো ভরসা নিয়ে। মুনিয়া আর তানভীর যখন একে অপরের চোখে আবার ভালোবাসার আলোর ঝিলিক দেখতে শুরু করল, তখনই ভাগ্যের তালায় যেন অন্য এক চাবি পড়ে গেল। সময়টা ছিল শীতের শুরু, ঢাকার বাতাসে তখন হালকা কুয়াশা আর গরম চায়ের কাপের তৃষ্ণা। তানভীর অফিসে ব্যস্ত, আর মুনিয়া স্কুলে নতুন ক্লাস নিতেই ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু ব্যস্ততার মাঝেও ওদের মাঝে আবার ফিরে এসেছে সেই চুপি চুপি চেয়ে থাকা, কথা না বলেও বোঝা, এ যেন প্রথম প্রেমের দ্বিতীয় অধ্যায়। তবে ঠিক তখনই মুনিয়ার স্কুলে জয়েন করল নতুন একজন শিক্ষক, আকিফ। হালকা দাড়ি, গভীর চোখ, আর কথায় একরকম আত্মবিশ্বাস। প্রথম দিনেই সে মুনিয়ার প্রতি বিশেষ মনোযোগী হল। আপনি কি মুনিয়া ম্যাম? আমি আপনার লেখা কয়েকটা গল্প পত্রিকায় পড়েছি, দারুণ লেখেন। কি মুনিয়া একটু অবাক, একটু লজ্জা, একটু মুগ্ধতাও। কিন্তু সে নিজেকে সামলে রাখল, সে এখন একজন স্ত্রী, একজন দায়িত্ববান মানুষ। দিন যেতে লাগল। স্কুলে আকিফ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠল ছাত্রছাত্রীদের মাঝে, আর টিচারদের মাঝেও। মুনিয়া অনেকটাই নিরপেক্ষ ছিল, কিন্তু আকিফের প্রশংসা সে অস্বীকার করতে পারেনি। একদিন আকিফ ক্লাস শেষে মুনিয়ার ডেস্কে এসে বলল, ম্যাম, আপনি কি কখনো অনুভব করেছেন কেউ আপনার নিঃশব্দতাকেও পড়তে পারে? মুনিয়া একটু থমকে গিয়ে বলল, সবাই পারে না। গিয়ে আকিফ হেসে বলল, তবু কেউ কেউ চেষ্টাটা করেই যায়। ওই কথাটা হালকা ছিল, কিন্তু তা যেন মুনিয়ার ভিতরের এক জায়গায় ধাক্কা দিয়ে গেল। তানভীর এদিকে বুঝতে পারছিল, মুনিয়ার চোখে নতুন এক দ্বিধা বাসা বাঁধছে। রাতে যখন দুজন পাশাপাশি থাকে, তখন মুনিয়া ঘুমিয়ে পড়লেও তানভীর জেগে থাকে, চিন্তা করে, হারিয়ে ফেলে নিজেকে, বারবার ভাবে মুনিয়াকে সে হারিয়ে ফেলছে না তো। একদিন রাতে তানভীর বলল, মুনিয়া, আমি কি তোমার মন থেকে দূরে চলে গেছি? মুনিয়া চমকে উঠল, না রে, এমন বলছো কেন? তানভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এখন আর আমার চোখে তাকাও না আগের মতো। আমি বুঝতে পারি। কি মুনিয়া চুপ। সত্যি কথা কি সব সময় বলা যায়? তার ভেতরে যে টানাপোড়েন শুরু হয়েছে, তা হয়তো আকিফের কারণে না, হয়তো তার নিজের ভেতরের একটা শূন্যতার কারণেই। এরপর একদিন আকিফ স্কুলে বলল, আমি ঢাকায় নিজের একটা ছোট পত্রিকা চালাই, আপনি চাইলে লিখতে পারেন, আপনার লেখার গভীরতা দারুণ। এই প্রস্তাবে মুনিয়া রাজি হয়ে গেল, কারণ লেখার প্রতি তার ভালোবাসা ছিল ভীষণ। কিন্তু এই লেখা ধীরে ধীরে একটি নতুন সম্পর্কের সেতু তৈরি করতে লাগল। দিনের পর দিন কাজের ছুতোয় কথাবার্তা, মেসেজ, ফোন, সবই যেন এক অদৃশ্য পথে নিয়ে যাচ্ছিল মুনিয়াকে, যেখান থেকে ফেরার রাস্তা সবসময় খোলা থাকে না। একদিন সন্ধ্যায় আকিফ বলল, মুনিয়া, আপনি জানেন আমি আপনাকে কেন এত পছন্দ করি? কারণ আপনি এমন একজন মানুষ, যিনি ভালোবাসার ভাষা বোঝেন। এমন মানুষ খুব কম দেখি। কি মুনিয়া কিছু বলল না, শুধু বলল, আমার জীবনটায় এখন আর সেই জায়গা নেই আকিফ, তুমি বুঝবে না। কিন্তু সে নিজেও জানত তার ভেতরের ঢেউ থেমে নেই। তানভীর বুঝতে পারছিল। একদিন সে মুনিয়ার ফোনে একটা মেসেজ দেখে ফেলল, আকিফ লিখেছে, আজকের গল্পটা তোমার চোখ থেকেই লিখেছি। তানভীর কিছু বলল না, শুধু একটা চিঠি লিখল মুনিয়ার জন্য। তুমি যদি কখনো মনে করো আমি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছি, তাহলে চলে যাব, শুধু একবার চোখে চোখ রেখে বলো, তোমার ভালো লাগা আর আমার জন্য নেই। চিঠিটা পড়ে মুনিয়ার বুক ধকধক করতে লাগল। সে জানত, আকিফের প্রতি একটা সাময়িক টান তৈরি হয়েছিল, সেটা হয়তো প্রশংসার, হয়তো নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাকে অন্য চোখে দেখার। কিন্তু সে জানে তানভীরের হাত ছাড়া তার জীবন অসম্পূর্ণ। সে জানে তানভীর কোনো দিন কবিতা লেখে না, মেসেজ করে না, কিন্তু প্রতিদিন তার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সকাল গু। সেদিন রাতে মুনিয়া ঘুমালো না। জানালার পাশে বসে কাটিয়ে দিল গোটা রাত, মনে মনে শুধু একটা প্রশ্ন, ভালোবাসা কি কবিতার মতো আবেগ, না প্রতিদিনকার একটা অনুশীলন? সকালে সে চিঠিটা হাতে নিয়ে তানভীরের সামনে এসে বলল, তোমার চোখে আমি আজও আগের সেই আগুন দেখি, আমি ফিরতে চাই আবার পুরোপুরি। তানভীর শুধু বলল, তোমাকে কখনো যেতে দিইনি, শুধু একটু হারিয়ে ফেলেছিলাম গু। এদিকে আকিফ যখন পরদিন স্কুলে জানতে পারল মুনিয়া স্কুল ছেড়ে দিচ্ছে, সে কিছু বুঝতে না পেরে বলল, তুমি কি সবকিছু ভুলে গেলে? মুনিয়া বলল, না, কিন্তু মনে রাখলেই যে সেখানে থাকি তা নয়। ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়, কখনো কখনো নিজেকে বাঁচানোই। মুনিয়া স্কুল ছাড়ার সিদ্ধান্ত নেয়ার পর মনে একদিকে শান্তি এলেও অন্যদিকে এক অদ্ভুত অনিশ্চয়তা ঘিরে ধরল। সে চেয়েছিল পুরনো ভালোবাসার বৃত্তে ফিরে আসতে, তানভীরকে নতুন করে ভালোবাসতে, আগের মতো প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে প্রেম খুঁজে পেতে। কিন্তু শহরের কোলাহলে ভালোবাসা সবসময় সহজে ফেরা দেয় না।
মাঝে মাঝে তা ফেরার আগেই তার পথে ছুড়ে দেয় নতুন এক ঝড়। স্কুল ছাড়ার পর মুনিয়া সময় কাটাতো ঘর গুছিয়ে, বই পড়ে, মাঝে মাঝে পুরনো গল্প লিখে। তানভীর আগের চেয়ে একটু বেশি সময় দিত এখন, যদিও অফিসের কাজ বেড়ে গিয়েছিল। কিন্তু শান্ত এই সংসারে একদিন হঠাৎ যেন বজ্রপাত নামল। তানভীরের অফিসে মিথ্যা অভিযোগ উঠল তার বিরুদ্ধে। একজন সহকর্মী নারী অভিযোগ করল তানভীর নাকি তাকে দিনের পর দিন বিরক্ত করত, এমনকি কিছু বাজে মেসেজ পাঠিয়েছে। তানভীর তো স্তম্ভিত। সে জানত এই নারী নাজমা আপা তাকে আগে থেকেই অপছন্দ করত, কারণ সে একবার তার অনৈতিক অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। কিন্তু অভিযোগটা যেভাবে ছড়াতে লাগল, অফিসের লোকেরা যেভাবে কানাঘুষো শুরু করল, তা তানভীরকে মানসিকভাবে ভেঙে দিল। মুনিয়ার কাছে খবরটা যখন পৌঁছাল, তখন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার তানভীর, যে এত বিনয়ী, এত শান্ত, সে এমন কাজ করতে পারে? কিন্তু সমাজ কখনো সত্য চেনে না, তারা শুধু শব্দে শব্দে শূন্যতা খোঁজে। প্রথম রাতে সে কিছু বলল না, শুধু তানভীরকে গভীরভাবে দেখছিল। তানভীর বলল, তুমি কি বিশ্বাস করো? মুনিয়া বলল, আমি চাই বিশ্বাস করতে, কিন্তু মনটা কাঁপে গিয়ে। পরদিন সকালে মুনিয়া একা অফিসে গেল, নাজমা আপার সঙ্গে দেখা করতে। সেখানে সে স্পষ্ট বলল, আপনি যদি মিথ্যে বলেন, আমি আপনাকে ছেড়ে দেব না। কারণ একজন নারীর গলায় মিথ্যে অভিযোগের জ্বালা শুধু একজন পুরুষ নয়, একটা পরিবারকে জ্বালিয়ে দেয়। নাজমা প্রথমে বিষয়টা এড়িয়ে যেতে চাইলেও মুনিয়ার চোখের আগুনে সে কিছুটা কেঁপে উঠল। সেই রাতেই তানভীরের বিরুদ্ধে তদন্ত শুরু হল। অফিস থেকে সাময়িক বরখাস্ত করা হল, যদিও মুনিয়া তার পাশে দাঁড়িয়েছিল মাথা উঁচু করে। কিন্তু সমাজের চাহনি, আশেপাশের মানুষের কটাক্ষ, কিছু আত্মীয়ের চুপচাপের ভাষা, সবকিছু যেন এক অজানা চাপ তৈরি করল মুনিয়ার উপর। তার মা ফোনে বলল, মুনু মা, যদি কিছু সত্যি হয় তাহলে তো তুমি ভেঙে পড়বে। মুনিয়া জবাব দিল, মা, সত্যি যেটাই হোক, আমি আগে জানব, তারপর ভাঙব না গড়ব, কিন্তু যাচাই ছাড়া আমি আমার ভালোবাসা ছাড়ব না। তানভীর এদিকে দিন দিন ভেঙে পড়ছিল। রাতে ঘুম হতো না, খাওয়ার সময় খেত না, মুখে কোনো হাসি নেই। একদিন সে মুনিয়াকে বলল, তুমি চাও আমি চলে যাই? সমাজের চোখে আমি কালো হয়ে গেছি। মুনিয়া তখন তানভীরের হাত ধরল শক্ত করে, বলল, তুমি আমার চোখে এখনো পরিষ্কার। যদি আমার চোখে তুমি নিষ্পাপ হও, তাহলে অন্যের চোখে নিজেকে ব্যাখ্যা করো না। ঠিক তখনই ঘটনা মোড় নিল এক অদ্ভুত দিকে। আকিফ আবার যোগাযোগ করল মুনিয়ার সঙ্গে। সে জানালো সে এখন ঢাকার এক নামকরা পত্রিকায় কাজ করে, আর সে চায় মুনিয়া যেন তার একটা ফিচারে অংশ নেয়, একজন নারী যোদ্ধা হিসেবে। মুনিয়া অবাক হয়ে গেল, কিন্তু আকিফ বলল, আমি শুনেছি সব, তুমি চাইলে এই কাহিনী সামনে আনতে পারো, তানভীরকে ফিরিয়ে দিতে পারো তার সম্মান। মুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, সম্মান দেওয়া বা নেওয়া মানুষের হাতেই থাকে না, সেটা নিজের কাজ দিয়েই প্রমাণ করতে হয়। আমি চাই তানভীর নিজে লড়ুক, আমি শুধু ওর পাশে থাকব। ও যদি পড়ে যায়, আমি উঠতে সাহায্য করব, কিন্তু সামনে থেকে টানব না। এরপর সময় কেটে গেল আরও কিছুদিন। অবশেষে অফিস তদন্ত কমিটি নাজমা আপার মিথ্যে ধরা পড়ার পর তানভীরের চাকরি ফেরত দেয়, সম্মান রক্ষা পায়। কিন্তু এতদিনে তানভীরের আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে পড়েছে। মুনিয়া প্রতিদিন তাকে সাহস দেয়, আবার গল্প লেখায় ফিরে আসে, আবার বারান্দায় সন্ধ্যার চা বানায়, আবার তানভীরের মুখে সেই ছোট হাসিটা ফেরায়। একদিন রাতে মুনিয়া বলল, ভালোবাসা অনেক বড় কিছু না, শুধু যখন তুমি ভাঙো, কেউ চুপ করে তোমার পাশে বসে থাকুক, এটাই। তানভীর বলল, তুমি আমার সেই চুপ করে বসে থাকা মানুষ, যে বাঁচিয়ে রাখে অন্তত আমার হৃদয়কে। জীবনের ঝড় পার করে যখন আবার একটু আলোয় ফিরছিল মুনিয়া আর তানভীরের সংসার, ঠিক তখনই এক নতুন আলো এসে জানিয়ে দিল তাদের জীবনে আসছে এক অমূল্য অতিথি, তাদের প্রথম সন্তান। খবরটা যখন মুনিয়া জানালো তানভীরকে, তখন রাত গভীর, জানালার ওপাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছিল বিছানায়। তানভীর চোখ বড় করে তাকিয়ে বলেছিল, তুমি কি বললে? সত্যি? মুনিয়া মাথা নিচু করে হেসে বলেছিল, হ্যাঁ, আমাদের জীবন বদলে যাচ্ছে। তানভীর মুনিয়ার হাত দুটো ধরে অনেকক্ষণ চুপ করে বসে থাকল, যেন সে ঠিক বুঝে উঠতে পারছে না এত বড় সুখ কি সে ধারণ করতে পারবে। মুনিয়া চোখের কোণে জল এনে বলল, আমরা পারবো তো ভালো বাবা মা হতে? তানভীর বলল, তুমি মা হলে আমি শিখে নেব বাবা হতে, কারণ ভালোবাসা তো আমাদের কাছে নতুন নয়। এরপর শুরু হলো এক নতুন অধ্যায়, মুনিয়ার শরীরের পরিবর্তন, তানভীরের খেয়াল রাখা, প্রতিদিন দুপুরে সময় করে বাসায় ফেরা, মুনিয়ার জন্য ফল আনা, হাঁটা নিয়ে কড়াকড়ি, রুটিন বানানো, ওষুধের টাইম মনে রাখা, সবকিছুতেই যেন তানভীর হয়ে উঠল এক আগলে রাখা ছায়া। তবে ঠিক তখনই শুরু হলো বাস্তবতা।
ডাক্তারের এক রিপোর্টে উঠে এলো কিছু জটিলতা। মুনিয়ার রক্তচাপ বেড়ে যাচ্ছে অস্বাভাবিকভাবে, গর্ভকালীন উচ্চ রক্তচাপের আশঙ্কা দেখা দিল। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিল, এই সন্তান খুব স্পর্শকাতর পরিস্থিতিতে বেড়ে উঠছে, যে কোনো ভুল সিদ্ধান্ত, অতিরিক্ত স্ট্রেস কিংবা সামান্য অবহেলাও মারাত্মক হতে পারে। তানভীর তখন অফিস থেকে ছুটি নিল। মুনিয়ার পাশে বসে রাত্রি পার করত, দিনের আলো ফোটার আগেই ওষুধ গুছিয়ে রাখত, রাতে ঘুম না হলে পিঠে হাত বুলিয়ে দিত। একরাতে হঠাৎ মুনিয়া ব্যথা অনুভব করল, চোখে ভয়, ঠোঁট কাঁপছে। তানভীর মুহূর্তে তাকে নিয়ে ছুটল হাসপাতালে। ডাক্তার জানালো, এখনই ডেলিভারি করানো সম্ভব নয়, কিছুদিন অবধি অপেক্ষা করতে হবে, তবে সেটা অনেক সতর্কতার সঙ্গে। হাসপাতালের সেই কয়েকদিন যেন ছিল মৃত্যুর হাত ধরে হেঁটে যাওয়ার মতো। প্রতিটি মিনিট পার করা যেত শুধু মুনিয়ার চোখে তানভীরের দিকে তাকিয়ে থাকা ভালোবাসা দেখে। একদিন রাতে মুনিয়া চোখ মেলে বলল, তানভীর, যদি কিছু হয়ে যায়, তুমি শুধু সন্তানটাকে বাঁচিয়ে রেখো। তানভীর চোখ ভেজা কণ্ঠে বলল, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত পারব না, তুমি আমার জীবনগু। অবশেষে এক জোছনারাতেই জন্ম নিল সেই আলো, এক ফুটফুটে কন্যা শিশু। ডাক্তার বলল, শিশুটি একটু দুর্বল, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আপনারা ওকে যত্ন নিলে সে একদিন ঠিক মায়ের মতোই শক্ত হবে। মুনিয়ার চোখে তখন জল, কিন্তু মুখে প্রশান্তি। বুকের কাছে শিশুটিকে ধরে শুধু বলল, এই তো আমার পৃথিবী। তানভীর শিশুটির দিকে তাকিয়ে বলল, আমি তাকে তোমার মতো করেই গড়তে চাই, যে ভালোবাসতে জানে, লড়তে জানে, দাঁড়িয়ে থাকতে জানে। আমি চাই না সে পৃথিবী বদলায়, আমি চাই সে পৃথিবীর আলো হয়ে উঠুক। নাম রাখা হলো মেয়ের নূরজাহান, অর্থ আলোর রানী। নাম শুনেই যেন তানভীর বলল, এই নামটাই তোমার মতো, ভেতর থেকে আলো দেয়। তবে শান্তি আবার খুব বেশি দিন থাকল না। তানভীরের অফিসের পুরনো সেই নারী সহকর্মী, যার মিথ্যে অভিযোগে একদিন সংসার টালমাটাল হয়েছিল, আবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল, মুনিয়া ও তানভীর তার বিরুদ্ধে নাকি মানহানিকর কিছু করেছে, যার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। সেই পোস্ট ভাইরাল হলো, পাড়ার মানুষ, আত্মীয় স্বজন আবার কানাঘুষো শুরু করল। নতুন করে নূরজাহানকে নিয়ে গুজব উঠল, এই সন্তান নাকি পরিকল্পিত নয়, তাদের সংসার ভাঙার মুখে ছিল, তাই নাকি বাঁচাতে এই সন্তান। মুনিয়া এবার আর চুপ করল না। সে নিজের একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল, সেখানে সে হাসি মুখে বলল, আমার সন্তানের জন্ম হয়েছে ভালোবাসার ভিতর থেকে, ভয় আর ঝড় পেরিয়ে। যে মাটি শক্ত, তার ফুল নিয়ে কেউ প্রশ্ন তোলে না। আমরা মুখ বন্ধ করে বাঁচি না, ভালোবাসার জন্য লড়ি। ভিডিওটা ভাইরাল হলো। মানুষ এবার বুঝল, ভালোবাসা চাইলেই নিচে পড়ে না, বরং সে তখনই তার শক্তি দেখায়, যখন তাকে কাদায় টেনে নেওয়ার চেষ্টা করা হয়। নূরজাহান পৃথিবীতে আসার পর থেকে মুনিয়া আর তানভীরের সংসারে যেন এক নতুন ছন্দ জেগে উঠেছিল। প্রতিদিন সকাল নূরের হাসিতে শুরু হতো, আর রাতে ঘুম আসত ওর কাঁথার নিচে মুখ গুজে ঘুমিয়ে পড়া দেখে। মুনিয়া ছিল মাতৃত্বের প্রতিটা ধাপ নিয়ে ব্যস্ত, শরীরী কষ্ট, রাত জেগে বুকের দুধ খাওয়ানো, আর এক চিলতে হাসি পাওয়ার জন্য কষ্টকর প্রতীক্ষা। আর তানভীর, সে অফিস করে ফিরেই ঘরে ঢুকত একটা কথায়, আমার নূর কোথায়? তবে জীবন সবসময় একই ঢেউয়ে ভাসে না। এক বিকেলে তানভীর ফোনে হঠাৎ চুপচাপ হয়ে গেল। ফোন রেখে মুনিয়ার পাশে এসে বলল, আমার এক ফুফু খুব অসুস্থ। তার ছেলে চলে গেছে মালয়েশিয়ায়, আর অন্য কেউ নেই দেখার। ফুফু আমাকে ছোটবেলায় মানুষ করেছিল, তাই উনি এখন চাইছেন আমি গিয়ে ওকে নিয়ে আসি। মুনিয়া একটু থমকে গিয়ে বলল, তুমি কি তাকে আমাদের বাসায় আনবে? তানভীর মাথা নিচু করে বলল, হ্যাঁ। ওর এখন কেউ নেই, হাসপাতাল থেকেও ছেড়ে দিচ্ছে। কিছুদিন ও আমাদের সাথেই থাকুক, প্লিজ। মুনিয়া রাজি হল, যদিও বুকের ভেতরে এক অজানা শঙ্কা ঘুরে বেড়াতে লাগল। একটা নতুন মানুষ, অসুস্থ শরীর, নতুন রুটিন, নূরের যত্ন, সবকিছু মিলিয়ে একটা ভারসাম্য হারানোর ভয়। তানভীর ফুফুকে বাসায় নিয়ে এলো। নাম শামসুন্নাহার খালেদা বেগম, বয়স প্রায় 60, ডায়াবেটিস, হাঁটুর ব্যথা, আর মনের ভেতর অনেক দুঃখ জমা। প্রথম দিকে তিনি চুপচাপ থাকতেন, মুনিয়ার প্রতি নম্র ছিলেন। কিন্তু দিন যেতে না যেতেই তার আচরণ বদলাতে লাগল। নূরকে কোলে নিতেন, আদর করতেন, কিন্তু হঠাৎ হঠাৎ বলে উঠতেন, আজকালকার মেয়েরা সংসার কি বুঝে? সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাচ্চার মাথায় তেলটুকুও দিতে জানে না। মুনিয়া কিছু বলতো না, শুধু তানভীরকে বলতো, তোমার ফুফুর হয়তো কষ্ট বেশি, তাই এমন বলছে। কিন্তু একদিন তানভীর অফিসে গেলে ফুফু সরাসরি মুনিয়াকে বলল, তোমার হাতে নূরের ভালো হবে না। তুমি লেখাপড়া করো, স্কুলে ছিলে, এখনো গল্প লেখো, রান্নাঘরে আধা ঘন্টাও থাকো না, এই বাড়ির মেয়ে হওয়া তোমার সাজে না। সেই রাতে মুনিয়া চুপ করেছিল, কোনো কথা বলেনি।
তানভীর বাসায় ফিরতেই সে এক গ্লাস পানি দিয়ে বলল, তোমার ফুফু ঠিকই বলেছে, আমি হয়তো রান্নায় ভালো না, কিন্তু আমি একজন ভালো মা, এটা অন্তত আমার সন্তান জানে। তানভীর কিছু বলল না তখন, শুধু মুনিয়ার কাঁধে হাত রাখল। পরদিন থেকে ফুফুর আচার আচরণ আরও কঠোর হয়ে উঠল। মাঝে মধ্যে নূরের সামনে খিটখিট করতেন, মুনিয়ার রান্না খেয়ে মুখ বিকৃত করতেন, আর সবচেয়ে বেশি কষ্ট দিত যখন নূরকে বলতেন, তোমার মা তো শহরের মেয়ে, কিচ্ছু বোঝে না, তোমাকে আমি মানুষ করব। একদিন মুনিয়া রান্নাঘরে ভাত দিচ্ছিল, হঠাৎ নূরের কান্না শুনে ছুটে গেল। দেখে ফুফু ওকে কোলে নিয়ে ডাকছেন। এই বাচ্চা তো চুপই করতে জানে না। মুনিয়ার চোখ ভরে গেল জল। সে নূরকে কোলে নিয়ে বলল, শান্ত থাকো মা, মা তো আছেই গো। রাতের বেলা তানভীরকে বলল, আমি চাই না আমাদের সন্তানের সামনে এমন কঠোর শব্দ ব্যবহার হোক। ও এখনো ছোট, ওর মন কোমল। তানভীর বলল, তুমি চাইলে আমি ফুফুকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করব গো। মুনিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার অতীতের কোনো ঋণ যদি আজ শোধ করতে হয়, তা আমিও করব, কারণ আমি শুধু তোমার স্ত্রী নই, তোমার সঙ্গী। কিন্তু আমার সন্তান যদি ভয়ে কেঁপে উঠে, তাহলে তোমার ফুফুর সম্মান আর আমার মাতৃত্বের লড়াই এক জায়গায় রাখা সম্ভব না গু। শেষ পর্যন্ত তানভীর একজন হোম কেয়ার নার্সের ব্যবস্থা করল, যিনি খালেদা বেগমকে আলাদা কক্ষে দেখাশোনা করতেন, যাতে বাড়িতে আর কোনো সংঘাত না হয়। মুনিয়া আবার নূরকে নিয়ে নিজের জগতে ফিরল। নতুন ছড়া শেখানো, ঘুম পাড়ানি গান, প্রথম হাঁটার মুহূর্ত, প্রথম শব্দ মা গু। তবে সময়টা এমন এক বাঁকে মোড় নিচ্ছিল, যেখানে শান্তি টিকিয়ে রাখা সহজ হতো না। কারণ একদিন হঠাৎ খবর এলো, আকিফ আবার এসেছেন এলাকায়, এবার মুনিয়ার স্কুলের মূল পরিচালনা বোর্ডে জায়গা পেয়েছেন। আর সেই খবরের সাথে সাথে তানভীরের চোখে ফিরে এলো এক পুরনো সন্দেহের ছায়া, যেটা সে ভুলে যেতে চেয়েছিল, মাফ করে দিতে চেয়েছিল। কিন্তু সত্যি বলতে কি, মানুষের মস্তিষ্কে যেটা একবার ঢুকে যায়, সেটাকে মন থেকে মুছে ফেলতে সময় লাগে। সন্ধ্যা নামার আগে একবার বারান্দায় এসে দাঁড়ালো আফরোজা। বাতাসে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। ওর চোখে জল, কিন্তু ঠোঁটে একটা তৃপ্তির হাসি। বহুদিন পর জীবনে শান্তির ছোঁয়া পেয়েছে, যদিও বুকের গভীরে এক অজানা আশঙ্কাও কাজ করছে। রায়হান আজ নামাজে যাচ্ছিল, যাবার আগে শুধু বলেছিল, দোয়া কইরো, খুব দরকার। ও বুঝেছিল, ওদের সম্পর্কের এই টানাপোড়েনের শেষ কোনো পথে যাবে, সেটা আজ ঠিক হবে। সেই সন্ধ্যায় ওদের বাড়িতে হঠাৎ হাজির হলো রায়হান। এক হাতে ওর মা, আর অন্য হাতে গোফতারিতে ভর্তি এক লোক, গায়ে পাঞ্জাবি। লোকটা পরিচয় দিল নিজেকে, ইমাম সাহেব। আফরোজা স্তব্ধ। রায়হানের মা বললেন, বাবা, রায়হান যা বলছে আমি অনেক ভেবে বুঝলাম, ও আর তুমি আল্লাহ চাইলে একসাথে থাকতেই পারো। আমরাও ভুল করেছি তোমারে বুঝতে। ওর বাবা যাইল না, তাই আমি ভাবছিলাম সব ভুল তোমার। আসলে তো সেই তোমাদের জীবনটা ভেঙে দিতে চেয়েছিল গু। আফরোজা কিছু বলার আগেই রায়হান এগিয়ে এসে বলল, আফরোজা, আল্লাহর নামে বলতেছি, আর কিছু চাই না, শুধু চাই তুমি হ্যাঁ বলো। আম্মু পাশে, সবার দোয়া আছে। আমি তোমারে বিয়ে করতে চাই আবার, এইবার মন থেকে, সমাজের নিয়ম মেনে, পরিবারের সামনে গিয়ে। একটা নীরবতা ছড়িয়ে পড়ল চারপাশে। এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল আফরোজার গাল বেয়ে। ওর ঠোঁট কাঁপল, কিন্তু ও বলল কেবল এক শব্দ, আলহামদুলিল্লাহ গু। আর কিছুই বলতে হয়নি। সেই সন্ধ্যায় রায়হান আর আফরোজা আবার এক হল। এইবার কোনো লুকোচুরি নয়, কোনো মিথ্যে নয়, কেবল সত্যিকারের ভালোবাসা, হালাল ভালোবাসা নিয়ে। নতুন জীবন শুরু হলো তাদের। মসজিদের আয়ানের শব্দের ভেতর দিয়ে, শিউলি ফুলের গন্ধ আর দোয়ার মধুরতায়, এক নতুন ভোরের দিকে। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।